আসসালামু আলাইকুম। মোদী সরকার ভারতকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছেন সংসদে অভিযোগ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। রাশিয়ার তৃতীয় বৃহত্তম তেল কোম্পানি লুক অয়েল কিনে নিচ্ছে আমেরিকা। নিজেদের আরোপ করা নিষেধাজ্ঞা নিজেরাই ভাঙছে ট্রাম্প প্রশাসন। আমেরিকায় প্রকাশিত ভারতের মানচিত্রে নেই কাশ্মীর, তীব্র বিতর্ক ভারতে। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতসহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো বাংলাদেশ ভারত আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে বলেছেন, মোদি ভারতকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়েছেন। আসলে মোদি ভারতকে বিক্রি করতে চাননি, তিনি বিক্রি করতে বাধ্য হয়েছেন। কারণ ট্রাম্প প্রশাসন মোদির গলা চেপে ধরেছে, মোদির গলায় রশি লাগিয়েছে আমেরিকা। সে কারণে তিনি ভারতকে বিক্রি করেছেন। মোদি দুটি কারণে ভারতকে আমেরিকার কাছে বিক্রি করেছেন। প্রথম কারণ হলো অ্যাপস্টাইন ফাইল, দ্বিতীয় কারণ বলার আগেই রাহুল গান্ধীকে থামিয়ে দেন স্পিকার। ভারতের কলকাতার সাংবাদিক সুব্রত বসু বলেছেন, অ্যাপস্টাইন ফাইল খোলার আগেই ট্রাম্প বলেছেন মোদি তাকে অনুরোধ করেছেন বাণিজ্য চুক্তি করার জন্য। ট্রাম্প সাংবাদিকদের সামনে কোনো রকমের রাখঢাক না করেই বলেছেন, প্রধানমন্ত্রী মোদির অনুরোধেই এই চুক্তি করা হচ্ছে। মোদির সাথে বাণিজ্য চুক্তি করার পর ট্রাম্প এবার উঠে পড়ে লেগেছেন ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে। বাণিজ্য চুক্তির সঙ্গে ট্রাম্প প্রশাসন ভারতের একটি মানচিত্র প্রকাশ করে। সেখানে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর এবং আকসাই চীনকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়। আর তা দেখে অন্য সবকিছু ভুলে ভারতের গদি মিডিয়া ও অন্ধ ভক্তরা দুহাত তুলে নৃত্য শুরু করে। কিন্তু ৪ দিনের মাথায় ট্রাম্প বাবা সেই মানচিত্র থেকে মুছে ফেলেছেন পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর এবং আকসাই চীন। সুব্রত বসু বলেন, ডোনাল্ড ট্রাম্প মানচিত্র কেন প্রকাশ করেছিলেন এবং কেনই বা তা আবার মুছে ফেললেন তা নিয়ে একেবারে চুপ মেরে গেলে ভারতের মোদী সরকার ও গদি মিডিয়া। তবে এ নিয়ে বিতর্ক চলছে দেশের বিভিন্ন মহলে। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথী এক্স মাধ্যমে লিখেছেন, এ বিষয়ে সরকারের আপত্তি জানানো উচিত। ট্রাম্প প্রশাসন কি পাকিস্তানের চাপে মানচিত্র সংশোধন করেছেন? তাহলে আমেরিকার সঙ্গে আমাদের চুক্তি করে লাভ কি? তারা তো এখনও পাকিস্তানকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে। এটা আসলে মোদী সরকারের বড় ব্যর্থতা এবং আমাদের দেশের বড় ধরনের অপমান। সুব্রত বসু বলেন, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তিতে ভারতের লাভ কি তা বলছে না মোদী সরকার। চুক্তিতে বলা হয়েছে ভারতের ওপর থেকে শুল্ক কমিয়ে 18% করা হয়েছে, আর এটাই নাকি বিরাট সফলতা মোদী সরকারের। কিন্তু আমেরিকার সব পণ্য এখন বিনা শুল্কে বানের জলের মতো ভারতে প্রবেশ করবে। আগে আমেরিকার সব পণ্য ভারতে প্রবেশের ক্ষেত্রে গড়ে 30% শুল্ক আদায় করত ভারত, এখন তা শূন্য করা হয়েছে। অপরদিকে চুক্তিতে বলা হয়েছে 5 বছরে আমেরিকা থেকে $500 বিলিয়ন পণ্য কিনতে হবে। আসলে এটা কোনো বাণিজ্য চুক্তি নয়, বরং ব্রিটিশদের মতো ভারতকে নতুন কলোনি বানাচ্ছে আমেরিকা। আমার দরকার না থাকলেও আমেরিকা থেকে পণ্য কিনতে হবে এবং এ বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মধ্যে এ নিয়ে প্রবল বিক্ষোভের মধ্যে চুক্তি সংশোধন করে প্রতিশ্রুতিবদ্ধ শব্দটি বাদ দিয়ে কিনতে ইচ্ছুক শব্দ লাগানো হয়েছে। এভাবে চুক্তিতে চিনির মোড়ক লাগানো হয়েছে। ভারতের অনেক বিশ্লেষক বলেছেন, ট্রাম্প মোদির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে তাকে পথে বসানোর ব্যবস্থা করছেন। ট্রাম্প বলেছেন, রাশিয়া থেকে ভারত যদি আবার তেল কেনে তাহলে আবার 25% শুল্ক আরোপ করা হবে। এর কোনো জবাব নেই মোদী সরকারের কাছে। ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংসদে বলেছেন, ভারত যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি করেছে তাতে বাংলাদেশের সুতার বাজার হারাবে ভারত, পথে বসবে ভারতের কৃষকরা, ধ্বংস হয়ে যাবে ভারতের টেক্সটাইল শিল্প। সাংবাদিক সুব্রত বসু বলেছেন, বাংলাদেশের টেক্সটাইল শিল্পের প্রয়োজনীয় তুলার 90% যেত ভারত থেকে। অপরদিকে বাংলাদেশের প্রয়োজনীয় তুলার 20% যায় ভারত থেকে। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ বাণিজ্য চুক্তির ফলে এখন বাংলাদেশ ভারতের পরিবর্তে আমেরিকা থেকে সুতা ও তুলা আমদানি করবে। ট্রাম্প বলেছেন, বাংলাদেশ যদি আমেরিকা থেকে সুতা আর তুলা আমদানি করে তাহলে সেই তুলা ও সুতায় উৎপন্ন বাংলাদেশি পণ্য আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে কোনো শুল্ক বসানো হবে না। ফলে খুব স্বাভাবিকভাবে আমেরিকার এ প্রস্তাব লুফে নিয়েছে ঢাকা, আর এতে পথে বসতে যাচ্ছে ভারত। এ বিষয়টি রাহুল গান্ধী উপস্থাপন করেছেন সংসদে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের শুল্ক টেক্সটাইল পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্ক তুলে দিয়েছে আর আমাদের পণ্যের উপর 18% শুল্ক আরোপ করেছে। এর মানে কি? এর মানে হলো আমাদের টেক্সটাইল শিল্প ধ্বংস হয়ে যাবে, তারা সম্পূর্ণরূপে পথে বসবে।
আগামী বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বিজয়ী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত ছাড়া অপর যেসব দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে সেসব দেশ হল চীন, পাকিস্তান, মালদ্বীপ, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ব্রুনাই, কাতার, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। প্রকাশিত খবর অনুসারে বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতে এই ১৩টি দেশের তালিকা প্রস্তুত করেছে ইউনূস সরকার। ভারতের আনন্দবাজারের খবরে বলা হয়েছে, মঙ্গলবার মোদি ঢাকায় নাও যেতে পারেন। সেদিন মুম্বাইয়ে তার কর্মসূচি রয়েছে। পরিবর্তে আমন্ত্রণ রক্ষায় বাংলাদেশে যেতে পারেন বিদেশমন্ত্রী। তবে এখনও নয়াদিল্লি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মাত্র ২ দিন সামনে রেখে বিদেশি সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর ফলে তারা তাদের পূর্ব নির্ধারিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কর্মসূচি বাতিল করে আসতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বিশ্লেষকদের মতে, শপথ অনুষ্ঠানে যদি চীন ও পাকিস্তানের সরকার প্রধান যোগ দিতে না পারেন এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি যোগ দিতে সক্ষম হন, তাহলে তা নতুন সরকারের জন্য কিছুটা বিব্রতকর হতে পারে। কারণ ভারতের কংগ্রেস ও মোদি সরকারের সহায়তায় শেখ হাসিনা ১৫ বছর বাংলাদেশের ক্ষমতায় টিকেছিলেন। ভারতের সহায়তায় শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের সহায়তায় শেখ হাসিনা বিএনপি, জামাত সহ সব বিরোধীদের ওপর দমন পীড়ন চালিয়েছিল। এই দুই দলের অনেক শীর্ষ নেতা সহ শত শত নেতাকর্মীদের হত্যা করেছে। ভারতের সহায়তায় হাসিনা মিথ্যা মামলার সাজানো বিচারে খালেদা জিয়াকে সাজা দিয়েছেন এবং তারেক রহমানকে দেশছাড়া করেছিলেন। ভারতের সহায়তায় শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য জুলাই গণহত্যা পরিচালনা করেছেন। সেই ভারতের প্রধানমন্ত্রীকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। রাশিয়ার বৃহত্তম তেল সংস্থাগুলোর একটি হল লুকয়েল। রসনেফট ও গ্যাসপ্রমের পরে তৃতীয় বৃহত্তম সংস্থা এটি। $২,২০০ কোটি বিদেশি সম্পদ বা ইকুইটি রয়েছে মস্কোর এই তেল শোধক সংস্থাটির হাতে। কিন্তু রাশিয়া ২০২২ সালের মার্চ মাসে ইউক্রেনে আগ্রাসন চালানোয় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে লুকয়েলের শেয়ারের দাম ৯৫% কমে যায়। তারপরেও ২০২২ সালে সংস্থার আয় ছিল ২৯ লক্ষ কোটি রুবল। ২০২৪ সালে তা ৩০ লক্ষ কোটি রুবেলে দাঁড়িয়েছে। লুকয়েল মধ্য ও পূর্ব ইউরোপ জুড়ে প্রায় ২,০০০ জ্বালানি স্টেশন নিয়ে একটি বড় সড় নেটওয়ার্ক পরিচালনা করে। নিষেধাজ্ঞার মার প্যাচে ফেলে এবার রাশিয়ার এই তেল কোম্পানি কেনার আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। আর এর মাধ্যমে নিজের গড়া আইন নিজেই ভাঙছে আমেরিকা। আর সেই আইন ভেঙে চিরশত্রু দেশের কালো তালিকাভুক্ত তেল সংস্থার সম্পদের দিকে হাত বাড়াচ্ছে তারা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আটলান্টিকের পারের বেসরকারি ইকুইটি ফার্ম কার্লাইল গ্রুপ শামিল হয়েছে রাশিয়ার অন্যতম বৃহৎ এই তেল সংস্থার বিদেশি সম্পদ কেনার দৌড়ে। সেই সংস্থারই বিদেশি সম্পদ কিনতে প্রাথমিক চুক্তি সম্পন্ন করেছে মার্কিন বেসরকারি সংস্থা কার্লাইল। লুকয়েল ২০২৫ সালে একটি বিবৃতি জারি করে জানিয়েছিল, মূলত আমেরিকা তাদের ও সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধিনিষেধ চাপিয়ে দিয়েছে। পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কারণে বাধ্য হয়েই তাই বিদেশে থাকা প্রকল্পগুলোর সম্পদ অন্য সংস্থার হাতে তুলে দিতে হচ্ছে। সংস্থাটি তাই আন্তর্জাতিক সম্পদ বিক্রি করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ার ৩ মাস পর রাশিয়ার তেল শোধক লুকয়েল তাদের বিদেশি ইকুইটি মার্কিন সংস্থার কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে। যদিও এই সম্পদ হস্তান্তরের প্রক্রিয়ার পুরোটাই নির্ভর করছে হোয়াইট হাউসের কর্তা ব্যক্তিদের মর্জির উপর। কার্লাইলের সঙ্গে লেনদেনের সবটাই মার্কিন প্রশাসনের অনুমোদনের উপর নির্ভরশীল। অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি না চান, তাহলে রুশ সংস্থার বিদেশি সম্পদ বেচার উদ্যোগও জলে যাবে। লুকয়েল বা কার্লাইল কেউই এই বিক্রয়ের জন্য কোনো দর এখনো পর্যন্ত দেয়নি। দরদাম স্থির করার জন্য নিষেধাজ্ঞা পরিচালনাকারী মার্কিন সংস্থা অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোলের অনুমোদন প্রয়োজন। যদিও মার্কিন ট্রেজারি লুকয়েলকে তার আন্তর্জাতিক পোর্টফোলিও বিক্রি করার জন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।